যদি ধরি আপনার বয়স 30, 35, 40 বা তার আশেপাশে, উপরওয়ালা না করুক, ধরুন আপনার কিছু একটা অঘটন ঘটে গেল। আপনাকে ভয় দেখাচ্ছি না, নেগেটিভিটি ছড়াচ্ছি না, আমি জাস্ট কল্পনা করতে বলছি। আর আপনিও জানেন এটা কল্পনা করা খুব একটা কঠিন কিছু নয়, কারণ এটা হতেই পারে। একবার ভেবে দেখুন, ভারতে বেঁচে থাকা মানে কি শুধু জীবিত থাকা, নাকি প্রতিদিন আমাদের আরও অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হয়? যে বাতাসে আমরা শ্বাস নিচ্ছি, যে জল আমরা খাচ্ছি, যে খাবার আমরা খাচ্ছি, যে রাস্তায় প্রতিদিন যাতায়াত করছি, যে কারখানায়, অফিসে, ফ্যাক্টরিতে 8-10 ঘন্টা কাজ করছি, অসুস্থ হলে যে হাসপাতালে যাচ্ছি, আর কখনো কখনো নিজের লাইফস্টাইল আর নিজের হ্যাবিটের সঙ্গেও লড়াই করতে হচ্ছে। আমরা প্রায় বলি জীবন অনিশ্চিত, কিন্তু ভারতে আমাদের চারপাশে এমন অনেক ঝুঁকি রয়েছে যেগুলো একেবারে অজানা নয়। আমরা সেগুলো দেখি, প্রতিদিন দেখি, কিন্তু এত বেশি দেখি যে সেইগুলোকে আর বিপদ বলে মনেই হয় না, সব নর্মাল মনে হয়। ধরুন আপনি শহরে বা মফস্বলে থাকেন, ঘরের ভিতরে এসি চালিয়ে দারুণ মিউজিক সিস্টেমে টিভি চালিয়ে নেটফ্লিক্সে চিল করছেন। কিছু খাবার খেতে ইচ্ছা হলো, অনলাইনে অর্ডার করে দিলেন, ডেলিভারি বয় বাড়িতে এসে দিয়ে চলে গেল। খাবার কেন, যে কোনো জিনিস অনলাইনে অর্ডার করলে পরের দিন আপনার হাতে। গাড়ি করে কোথাও যাবেন, ওলা, উবের, র্যাপিডো সব অ্যাভেলেবেল। বাড়িতে বসে গোটা দুনিয়া আপনার হাতের মুঠোয়, কিন্তু যেই মুহূর্তে আপনি বাড়ির বাইরে পা রাখবেন, ব্যাস সার্ভাইভাল মোড অন। আর সবচেয়ে বড় কথা, এইগুলো এখন নর্মাল হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। রাস্তায় বড় গর্ত, নর্মাল। ট্রাফিক সিগন্যাল না মেনে কেউ এগিয়ে গেল, নর্মাল। হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, নর্মাল। খোলা নর্দমার পাশে খাবার তৈরি হচ্ছে, নর্মাল। প্রতিদিন দূষিত বাতাসে শ্বাস নেওয়া, নর্মাল। কিছু একটা ঘটে গেলে হাসপাতালে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করা, নর্মাল। প্রচণ্ড গরমের মধ্যে কাজ করা, নর্মাল। জলটা আসলে কতটা নিরাপদ সেটা না জেনেই খাওয়া, নর্মাল। আর হয়তো এখানেই সবচেয়ে বড় সমস্যা, যখন বিপদ আমাদের কাছে নর্মাল হয়ে যায়, তখন আমরা আর সেটাকে বিপদ বলে মনেই করি না। ভারতে প্রতি বছর প্রায় 17 লাখ মানুষ দূষণের কারণে মারা যায়, অর্থাৎ দেশের মোট মৃত্যুর প্রায় 18%। ভাবুন একবার, যে শহরগুলো আমাদের উন্নয়ন বা বিকাশের সাইন হওয়ার কথা ছিল, সেখানেই পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। রিপোর্ট বলছে শহরে খারাপ বাতাসের মধ্যে থাকা অনেকটা দিনে প্রায় 17টা সিগারেট খাওয়ার মতন ক্ষতিকর। আর যে সময়টা আপনি নিজের পরিবারকে দিতে পারতেন, সেই সময়ের একটা বড় অংশ চলে যায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে বসে। আর তার উপর মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে, রাস্তায় থুতু ফেলে, যেখানে খুশি গাড়ি চালায়, অকারণে হর্ন বাজায়, রাস্তায় চিৎকার চেঁচামেচি করে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এইসব যেন আমাদের কাছে নর্মাল হয়ে গেছে। এত বিকাশ হচ্ছে, উন্নয়নের জোয়ার আসছে, তাও শহর সবসময় ইনকমপ্লিট কেন? কেন সবসময় কোথাও না কোথাও রাস্তা তৈরি হচ্ছে, ভাঙা হচ্ছে, আবার কোথাও তৈরি হচ্ছে? কেন একটা ভালো মাইনে পাওয়ার পরও একটা ভালো জীবন পাওয়া এত কঠিন? কারণ বাড়ি ভাড়া বাড়ছে, জমির দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, চিকিৎসা, ট্রান্সপোর্ট, এডুকেশন, খাবার, সব কিছুর খরচ বাড়ছে। কিন্তু আমাদের আয় কি সেই হারে বাড়ছে? আমরা কি কোনোদিনও 35 বছরের আশেপাশের জীবনে এই চাপ থেকে বেরোতে পারবো? নাকি ভালো পড়াশোনা, ভালো চাকরি আর ভালো মাইনে পাওয়ার পরেও আমাদের এই একই রিয়েলিটির মধ্যে বেঁচে থাকতে হবে? আপনার কত কিছু করার বাকি, কত কিছু ঘোরার বাকি, কত কিছু দেখার বাকি। বাবা মা স্ত্রীকে ভালো লাইফ দিতে হবে, ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করতে হবে। আপনি সব কিছু করলেও আপনার চারপাশের পরিবেশের জন্য আপনার আমার জীবন অনিশ্চিত। আপনার হঠাৎ কিছু হয়ে গেলে আপনার বউ বা পার্টনার, ভাই বোন আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ড হয়তো জানেন, কিন্তু পলিসি, ইন্স্যুরেন্স কিচ্ছু জানে না। সত্যি বলতে জীবন কখন কিভাবে বদলে যাবে সেটা আমরা কেউই জানি না। আর ঝুঁকি শুধু মৃত্যুই নয়, আজ একটা মেডিকেল এমার্জেন্সি হলেই কয়েকদিনের মধ্যে বছরের পর বছর ধরে জমানো সেভিংস শেষ হয়ে যেতে পারে। তাই প্রত্যেক আর্নিং মেম্বারের জন্য প্রথম ফিনান্সিয়াল প্রোটেকশন হওয়া উচিত হেলথ ইন্স্যুরেন্স। মনে রাখবেন, যত কম বয়সে হেলথ ইন্স্যুরেন্স কিনবেন, আপনার প্রিমিয়াম তত কম হবে। আর সেই প্রিমিয়াম অনেক ক্ষেত্রেই লাইফ টাইমের জন্য ফ্রিজ হয়ে থাকে। অনেক প্ল্যানে হেলথ ম্যানেজারও থাকে, যিনি পেপার ওয়ার্ক থেকে শুরু করে পুরো ক্লেম প্রসেস পর্যন্ত আপনাকে সাহায্য করবে। এখন অনেক হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানে ডে 1 থেকে কভারেজ পাওয়া যায়। আগের মতো সব কিছুর জন্য কয়েক বছর অপেক্ষা করতে হয় না। অনেক প্ল্যানে হার্নিয়ার মতো ধীরে ধীরে বাড়তে থাকা কন্ডিশন ডে 1 থেকে কভার করা হয়। পাশাপাশি হাই ব্লাড প্রেশার বা বিপি এবং অ্যাস্থমার মতন প্রি এক্সিস্টিং কন্ডিশনও কভার করা হয়। আর একটা বিষয় অনেকেই খেয়াল করে না, হসপিটাল বিলে শুধু সার্জারি চার্জ বা রুম রেন্ট থাকে না, ট্রিটমেন্টের সময় ব্যবহৃত গ্লাভস, সিরিঞ্জ, পিপি কিটস এবং আরও অনেক এসেনশিয়াল কনসামেবলসের খরচও থাকে। সঠিক হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান বেছে নিলে এই খরচগুলো কভার হতে পারে। তাই পলিসি নেওয়ার সময় শুধু সাম ইনশোর্ড দেখবেন না,
অ্যাডিশনাল বেনিফিটসগুলিও ভালোভাবে কম্পেয়ার করে দেখবেন। তবে হেলথ ইন্স্যুরেন্স শুধু মেডিকেল ইমার্জেন্সি থেকে আপনাকে প্রোটেক্ট করতে পারে। আর দুর্ভাগ্যবশত আর্নিং মেম্বার যদি আর না থাকেন, তখন পরিবারের জন্য ফিনান্সিয়াল সাপোর্ট হয়ে দাঁড়ায় টার্ম ইন্স্যুরেন্স। এটা একটা ফিনান্সিয়াল কুশনের মতন কাজ করে, যার সাহায্যে পরিবারের মান্থলি হাউস হোল্ড এক্সপেন্স, লোন, ইএমআই, চিলড্রেন্স এডুকেশন এবং অন্যান্য জরুরি খরচ চালিয়ে যাওয়া যেতে পারে, বড় ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে না পড়ে। সবচেয়ে ভালো বিষয় হলো হেলথ ইন্স্যুরেন্স আর টার্ম ইন্স্যুরেন্স দুটো প্ল্যানই মাসে মাত্র 400 থেকে 500 থেকে শুরু হতে পারে, আর কভারেজ হতে পারে লাখ, এমনকি কোটিতে পর্যন্ত। আর যেমনটা আগেই বললাম, যত কম বয়সে এই প্ল্যানগুলো কিনবেন, প্রিমিয়াম তত কম হবে। আর অনেক ক্ষেত্রেই সেই প্রিমিয়াম পুরো পলিসি টার্মের জন্য লক থাকে। আপনিও যদি নিজের পরিবারকে ফিনান্সিয়ালি প্রোটেক্ট করতে চান, তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক অথবা পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে মাল্টিপল ট্রাস্টেড ইন্স্যুরেন্স পার্টনারের প্ল্যান কম্পেয়ার করুন এবং আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হেলথ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান বেছে নিন। এছাড়াও আপনি অনলাইনে 15 to 25% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। এবার টপিকে ফিরি। যেগুলো বলছিলাম, এর মানে এটা নয় যে ভারত একটা মৃত্যু ফাঁদ। প্রত্যেক দেশেই নিজের নিজের সমস্যা আছে, কিন্তু বিষয়টা অন্য। বিষয়টা হলো একজন সাধারণ ভারতীয়র দৈনন্দিন জীবনে কতগুলো আলাদা ঝুঁকি একসঙ্গে থাকতে পারে। কারণ অনেক সময় বিপদ খুঁজতে কোথাও যেতে হয় না, বিপদ আমাদের চারপাশেই থাকে। 35 বছরের আশেপাশে আপনার কিছু হয়ে গেলে পরিবারের কি হবে? কেন ভারতে বেঁচে থাকাটাই ঝুঁকিপূর্ণ? এর থেকে বাঁচার উপায় কি? আসুন জেনে নেই। নমস্কার, আমি অনির্বাণ। এটা ভারতের একটা টিয়ার 1 শহর, কলকাতা। আপনি দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, ঢাকা, চট্টগ্রাম যে কোনো শহর কল্পনা করতে পারেন। ঘটনা একই। আপনাকে ছোটবেলা থেকে বলা হয়েছিল জীবনে ঠিকঠাক কিছু করতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, ভালো নাম্বার পেতে হবে, ভালো স্কুল কলেজে পড়তে হবে, আর শেষে ভালো টাকা রোজগার করতে হবে। তাহলেই আপনি নিজের ইচ্ছা মতো একটা ভালো জীবন বাঁচতে পারবেন। আর আপনি সত্যিই হয়তো সব করেছেন বা করছেন বা করবেন, সব নিয়ম মেনে চললেন, কিন্তু তারপরও বুঝলেন এগুলো করলেই সব ঠিক হয়ে যায় না। এমনকি আপনি ভালো মাইনে পেলেও, ভালো একটা লাইফস্টাইল পেলেও এই শহরের অনেক সমস্যা থেকে আপনি পালাতে পারবেন না। এয়ার পলিউটেড, ওয়াটার পলিউটেড, ফেক পনির, ফেক মশলা, দুধে ডিটারজেন্ট, দইয়ে কলিফর্ম ব্যাকটেরিয়া, কোথাও হাইজিন মেনটেন হয় না। রাস্তায় বেরোবেন, আপনি নিয়ম মেনেই যাবেন, কিন্তু লোকে আপনাকে এসে উড়িয়ে যাবে। তার উপর রাস্তায় এই ভয়ঙ্কর হাল, এখান দিয়ে গাড়ি চালানো বা হেঁটে চলা দুষ্কর। কিছু হয়ে গেলে হাসপাতালে লাইন, পর্যাপ্ত বেড নেই, ডাক্তার নেই, ইনফ্রাস্ট্রাকচার বেহাল। আমি চাই না কারোর জীবনে এমন দিন আসুক, কিন্তু যদি 35 বছরের আশেপাশে আপনার কিছু হয়ে যায় আর আপনি একমাত্র উপার্জনকারী হন, তাহলে গোটা পরিবার পথে বসবে। বাবা মাকে কে দেখবে? বউ কিভাবে বাড়ি সামলাবে? ছেলেমেয়েরা কিভাবে মানুষ হবে? এগুলো আমি বলছি বলে ভাবছেন এমন নয়, আপনিও নিশ্চয়ই এগুলো নিয়ে ভাবেন, একবার হলেও ভেবেছেন। দেখুন, আপনার কিছু হয়ে গেলে আপনার অবর্তমানে যাতে তাদের কিছু না হয় তার জন্য কিছু সেভিংস, টার্ম ইন্স্যুরেন্স, এরকম অনেক সেফটি নেট নিশ্চয়ই থাকতে পারে, করা উচিত। কিন্তু আমি কেন বলছি আপনি একটা ঝুঁকিপূর্ণ সমাজে বা পরিবেশে বাস করছি? যুদ্ধবিধ্বস্ত কিছু দেশের ভিডিও দেখে আমরা ভাবি এত ভালো ইনফ্রাস্ট্রাকচার, যুদ্ধের পরও এত ভালো ব্যবস্থা, আর আমাদের 5th লার্জেস্ট ইকোনমির দেশ হয়ে এইটা কি হাল? করাপশন, সিভিক সেন্স না থাকা, তার উপর যে কোনো পার্টির পলিটিশিয়ানদের সদিচ্ছার অভাবের জন্য আমাদের এই অবস্থা। কলকাতা বা ভারতের যে কোনো শহরের ট্রাফিকের অবস্থা তো দেখেছেন, যাচ্ছে তাই। আর এই শহরগুলোতে থাকার জন্য আপনাকে আসলে কি হারাতে হচ্ছে জানেন? প্রতি বছর টমটম ট্রাফিক ইন্ডেক্স অনুযায়ী 62টা দেশের 500রও বেশি শহরের রিসেন্ট রিপোর্ট অনুযায়ী সবচেয়ে কনজেস্টেড সিটিগুলোর মধ্যে প্রথমেই ব্যাঙ্গালোর, তারপর পুনে, তারপর কলকাতা। রাশ আওয়ারে এইসব শহরে গাড়ির স্পিড নেমে আসে ঘন্টায় মাত্র 16 কিলোমিটারে, মানে 10 কিলোমিটার রাস্তা যেতেই 40 মিনিট সময় লেগে যেতে পারে। আপনি ভাবতে পারেন এটা শুধু সময় নষ্ট হওয়ার ব্যাপার, কিন্তু আসল ক্ষতি এখান থেকে শুরু হয়। শুধু ট্রাফিকে আটকে থেকে মানুষের যে কাজের সময় নষ্ট হচ্ছে, তার কারণে বেঙ্গালোরে প্রায় 1170 কোটি টাকার ক্ষতি হচ্ছে। এখন প্রশ্ন হলো, এমনটা বারবার হচ্ছে কেন? এর একটা বড় কারণ হলো বড় শহরগুলোতে গাড়ির সংখ্যা। শহরের রেজিস্টার্ড গাড়ির সংখ্যা প্রায় 1.2 crore, কলকাতায় 23 লাখ। কিন্তু মেইন রোডগুলোতে যে পরিমাণ গাড়ি চলাচল করে সেটা অনেক সময় রাস্তার ক্যাপাসিটির 2 থেকে 3 গুণ পর্যন্ত হয়ে যায়। মানে এই রাস্তাগুলো এমন একটা শহরের জন্য তৈরি হয়েছিল যেটা আজ আর নেই। এগুলো তৈরি হয়েছিল প্রায় 20 বছর আগেকার কথা মাথায় রেখে। তাহলে কি মেট্রো এই সমস্যার সমাধান করতে পারে?
হয়তো পারতো, কিন্তু সমস্যাটা হলো মেট্রো যত দ্রুত বাড়ার দরকার ছিল তত দ্রুত বাড়েনি। অনেক নতুন লাইন চালু হলেও মেইন 4টে লাইন মিলিয়ে শহরের মাত্র 73.42 কিলোমিটার কভার করে। আর মেট্রোর নতুন লাইন তৈরির কাজও বারবার পিছিয়ে যাচ্ছে। এই গতিতে চলতে থাকলে একটা সত্যিকারের ভালো মেট্রো নেটওয়ার্ক তৈরি হতে আরও কয়েক দশক লেগে যেতে পারে। আর ইন্ডিয়ান রোডের হাল এমন, দুদিন আগে তৈরি কোটি কোটি টাকায় তৈরি ব্রিজ ভেঙে পড়ছে, ক্ষয়ে যাচ্ছে, বড় বড় গাড্ডা, আর এর ফলে অ্যাক্সিডেন্ট। আর কিছু হয়ে গেলে যদি সরকারি হাসপাতালে যান তো ট্রিটমেন্টের আগেই মারা যাবেন, তখন বাধ্য হয়ে প্রাইভেটে যাবেন। আর গেলে কত খরচ আপনিও জানেন। আর বছরের পর বছর ধরে বেড়ে চলেছে মেডিকেল ইনফ্লেশন। জেরোদার কো-ফাউন্ডার নিতিন কামাত একবার টুইট করেছিলেন, ভারতে একটা বড় মেডিকেল বিলই একজন মানুষকে আবার গরিব করে দিতে পারে। আর ডেটা দেখলে বোঝা যায় কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। এশিয়ার মধ্যে ভারতের মেডিকেল খরচ বাড়ার হার সবচেয়ে বেশি, প্রায় 14%। অন্যদিকে একজন সাধারণ মানুষের স্যালারি বছরে বাড়ে প্রায় 8 to 10%। মানে আপনার বেতন যতটা বাড়ছে তার থেকেও বেশি গতিতে চিকিৎসার খরচ বাড়ছে। এই কারণে ভারতে হেলথ ইন্স্যুরেন্স এখন শুধু একটা অপশনাল নয়, মানুষের জন্য ম্যান্ডেটারি হয়ে দাঁড়িয়েছে। তারপরেও প্রায় 71% ভারতীয় নিজের পকেট থেকেই চিকিৎসার খরচ দেন। আর মাত্র প্রায় 15% মানুষ তাদের কোম্পানি থেকে হেলথ ইন্স্যুরেন্স পান। কিন্তু যাদের ইন্স্যুরেন্স আছে তাদেরও সমস্যা কমছে না। 2026 সালের মধ্যে ভারতে পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম 8 to 12% পর্যন্ত বাড়তে পারে। আর কোম্পানি থেকে পাওয়া হেলথ ইন্স্যুরেন্স খরচ 11% বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আর একটা বড় কারণ হলো মেডিকেল খরচ ক্রমাগত বাড়ছে, আর তার সঙ্গে যোগ হয়েছে শহরের দূষণ। বিশেষ করে যেসব শহরের বাতাস খুব খারাপ সেখানে শ্বাসকষ্ট আর ফুসফুসের নানান রোগও বাড়ছে। আর এই ক্ষেত্রে দিল্লি এনসিআর এর অবস্থা সবচেয়ে চিন্তার। দিল্লির অনেক বাচ্চা এমন বাতাসে বড় হচ্ছে যা তাদের ফুসফুসের উপর মারাত্মক প্রভাব ফেলছে। ভাবুন, একটা বাচ্চা জীবনে কোনোদিন সিগারেট খায়নি, তারপরও শুধু এই শহরে বাতাসে শ্বাস নেওয়ার কারণে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে তো কিছু ভুল করেনি, সে শুধু শ্বাস নিচ্ছে। 2022 সালেই ভারতে বায়ু দূষণের কারণে প্রায় 17 লাখ মানুষের মৃত্যু হয়েছে। মানে আমরা যে বাতাসে প্রতিদিন শ্বাস নিচ্ছি সেটাই আমাদের স্বাস্থ্যের উপর বিশাল প্রভাব ফেলছে। আর এখন ভারতের বিভিন্ন হাসপাতালে এমন রোগীও দেখা যাচ্ছে যারা কখনো সিগারেট খাননি, তবুও ফুসফুসের গুরুতর রোগ নিয়ে হাসপাতালে আসছেন। অর্থাৎ এই শহরে থাকার হেলথ এক্সপেন্স শুধু ভবিষ্যতের কোনো সমস্যা নয়, এটা এখন থেকেই শুরু হয়ে যায়। বাচ্চাদের হাঁপানি হচ্ছে, বড়রা বারবার কাশি আর শ্বাসকষ্টে ভুগছে, হাসপাতালে যাওয়ার সংখ্যা বাড়ছে, চিকিৎসার খরচ বাড়ছে, আর লং টার্মে মানুষের স্বাস্থ্যের উপরও প্রভাব পড়ছে। কিন্তু সমস্যা হলো টাকা থাকলেই আপনি এই সমস্যা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন না। আপনি একটা এয়ার পিউরিফায়ার কিনতে পারেন, কিন্তু সেটা শুধু আপনার বাড়ির ভিতরের বাতাস পরিষ্কার করবে। আপনাকে তো বাইরে বেরোতে হবে, অফিসে যেতে হবে, রাস্তায় যেতে হবে, আর তখন আপনাকে আবার সেই একই বাতাসে শ্বাস নিতে হবে। তাহলে আপনি করবেনটা কি? আপনি হয়তো একটা গাড়ি কিনবেন যাতে অন্তত গাড়ির ভিতরে কিছুটা নিরাপদে থাকতে পারে। কিন্তু এখান থেকে আবার নতুন একটা সমস্যা হয়। আরও গাড়ি রাস্তায় নামলে আরও ট্রাফিক হয়, আরও জ্বালানি পড়ে, আরও দূষণ হয়, আর সেই দূষণের কারণে আবার নতুন গাড়ি কিনতে চায়। এভাবেই পুরো ব্যাপারটা একটা লুপে চলতে থাকে, যেখান থেকে বেরিয়ে আসা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। ট্রাফিকে ঘন্টার পর ঘন্টা বসে বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়ার পর এবার চলুন দেখি বাড়ি ফিরে আপনি কি জল খাচ্ছেন। জল ছাড়া জীবন সম্ভব নয়, কিন্তু বাড়িতে একটা কল আছে মানেই সেই জল নিরাপদ এমন নয়। জলে মিশতে পারে নোংরা জল, সিওয়েজ, কারখানার বজ্র, চাষে ব্যবহৃত কেমিক্যাল, খারাপ পাইপলাইন, অপরিষ্কার পরিবেশ, আর সেই জল শরীরে গেলে হতে পারে বিভিন্ন ধরনের সংক্রমণ ও অসুস্থতা। আবার দেশের অনেক জায়গায় সমস্যা অন্যরকম। সেখানে মানুষ ভাবছে জলটা পরিষ্কার কিনা তার থেকেও আগে জলটা পাওয়া যাবে তো। আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন, যেটার জন্য সেই ফেসিলিটি পাচ্ছেন না। তারপর জল পাওয়ার জন্য বাইরে থেকে বেশি টাকায় কিনতে হচ্ছে। এর সঙ্গে যোগ করুন জল আনার খরচ, ফিল্টার, স্টোরেজ ট্যাঙ্ক, মেশিনের মেনটেনেন্স, সব মিলিয়ে বছরে জলের পিছনেই আপনার কয়েক হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। অথচ জল এমন একটা জিনিস যেটা একটা নাগরিক হিসেবে আপনার সহজেই পাওয়ার কথা ছিল, বেসিক জিনিস। ইলেকট্রিসিটির সমস্যাও খুব একটা আলাদা নয়। লোডশেডিং হলে মানুষ বাধ্য হয়ে ইনভার্টার, ব্যাটারি বা জেনারেটর কেনে। সেখানেও বছরে আরও 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। গোটা শহরে যেখানে সেখানে তার ঝুলছে, বর্ষার জল জমছে, ইলেকট্রিসিটি পোস্ট থেকে সব কিছু ভিজে ইলেকট্রিক বডি হয়ে থাকে। সেখান থেকে কেউ পাস করতে পারবে? জল ঠেকা মাত্রই হাই ভোল্টেজ সব শেষ।
তাহলে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করছে? সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, কিন্তু সেটা ঠিকমতো চালানো বা রক্ষণাবেক্ষণ করা হয় না। ফলে বেঁচে থাকার জন্য সবচেয়ে দরকারি জিনিসগুলো জল, পরিষ্কার বাতাস, বিদ্যুৎ, এইসবের জন্য আপনাকে নিজের পকেট থেকে আলাদা করে টাকা খরচ করতে হয়। অর্থাৎ আপনি একবার ট্যাক্স দিচ্ছেন, তারপর সেই পরিষেবাগুলো ঠিকমতো না পাওয়ার জন্য আবার নিজের টাকা দিয়ে প্রাইভেট ব্যবস্থা কিনছেন। অর্থাৎ একই জিনিসের জন্য দুবার টাকা দিচ্ছেন। যে খাবার আমরা খাই, খাবার আমাদের বাঁচিয়ে রাখার কথা, কিন্তু সেই খাবারই যদি ঝুঁকির কারণ হয়ে যায়, খাবারে ভেজাল, ফুড অ্যাডাল্ট্রেশন, সঠিকভাবে সংরক্ষণ না করা, বাসি খাবার, এক্সেসিভ বা আনওয়ান্টেড কেমিক্যাল ইউজ, ঠিকমতো ফ্রিজে না রাখা, অপরিষ্কার পরিবেশে রান্না করা। আমরা রাস্তায় দেখি খোলা জায়গায় খাবার তৈরি হচ্ছে, তার পাশে নোংরা নর্দমা, খাবার ঢেকে রাখা হয়নি, একই তেলে বারবার ব্যবহার করা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে খুব একটা নজর নেই, তবুও আমরা খাই, কারণ খাবার তো খেতেই হবে। আর এটাই সমস্যার একটা বড় দিক। সব রাস্তার খাবার খারাপ এমন কথা বলা ঠিক হবে না। অনেক ভালো এবং পরিষ্কার খাবার দোকানও রয়েছে, কিন্তু একজন সাধারণ মানুষ সব সময় জানতে পারেন না যে খাবারটা তিনি কিনছেন সেটা কিভাবে তৈরি হয়েছে, কোথায় রাখা হয়েছে আর কতটা পরিষ্কারভাবে তৈরি করা হয়েছে। ইন্ডিয়ার অর্ধেক প্যাকেজ প্রোডাক্ট টেস্ট করলে ফেল করবে। কাঁচা আনাজের কথা বলবেন, কৃষিতে কীটনাশক ব্যবহার করা হয়। সঠিকভাবে ব্যবহার করলে এগুলো কৃষির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে কৃষক এবং অন্যান্য মানুষের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। অর্থাৎ খাবার আমাদের প্লেটে আসার আগেই তার পিছনে অনেক ধরনের ঝুঁকি থাকতে পারে। এবার আরেকবার একটু বাড়ির বাইরে আসি। ট্রাফিক বাদ দিন, শুধু রাস্তা। কোটি কোটি মানুষ প্রতিদিন রাস্তায় বের হয়, অফিসে যায়, স্কুলে যায়, ব্যবসার কাজে যায়, বাড়ি ফেরে, কিন্তু একটা ছোট ভুল কয়েক সেকেন্ডের মধ্যে একটা জীবন বদলে দিতে পারে। বেপরোয়া গাড়ি চালানো, ওভার স্পিডিং, মদ খেয়ে গাড়ি চালানো, উল্টো দিক দিয়ে গাড়ি চালানো, সিগন্যাল না মানা, গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করা, রাস্তায় বড় গর্ত, খারাপ রাস্তার ডিজাইন, আলো কম, জেব্রা ক্রসিং এর অভাব, ওভারটেক করতে গিয়ে ভুল করা, আর রাস্তা পার হওয়া পথচারী, একটা ভুলই যথেষ্ট। আর এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার আছে। আপনি নিজে সাবধানে গাড়ি চালাতে পারেন, হেলমেট পরতে পারেন, ট্রাফিক নিয়ম মানতে পারেন, কিন্তু আপনার পাশের মানুষটা নিয়ম মানবে কিনা সেটা আপনার হাতে নেই। আর ঝুঁকি শুধু নিজের গাড়িতে নয়, অনেক মানুষ বাসে, ট্রেনে, অটোতে, বাইকে বা সাইকেলে যাতায়াত করে। কেউ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ ট্রেনের দরজায় ঝুলছে, কেউ রেল লাইনে পার হচ্ছে, কেউ অতিরিক্ত প্যাসেঞ্জার নিয়ে গাড়িতে যাচ্ছেন, কেউ ঘন্টার পর ঘন্টা ক্লান্ত অবস্থায় গাড়ি চালাচ্ছেন। এইগুলো এতদিন ধরে দেখে আসছি যে আমাদের কাছে এইগুলো স্বাভাবিক মনে হয়, কিন্তু কোনো কিছু প্রতিদিন ঘটছে মানেই সেটা নিরাপদ নয়। ধরুন আপনি রাস্তা পার হয়ে নিরাপদে অফিসে বা ফ্যাক্টরিতে কাজে পৌঁছে গেলেন। এবার শুরু হলো আরও 8-10 ঘন্টার আর একটা লড়াই। রাজমিস্ত্রি, কারখানার কর্মী, খনিতে কাজ করা মানুষ, কৃষক, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, স্যানিটেশন কর্মী, ইন্ডাস্ট্রির কাজ করা মানুষ, কেমিক্যালের সঙ্গে কাজ করা মানুষ, ভারী মেশিন চালানো মানুষ, প্রচণ্ড গরমের মধ্যে কাজ করা মানুষ। অনেকের জন্য কাজ মানে শুধু পরিশ্রম নয়, কাজের জায়গাটাই বিপজ্জনক হতে পারে। মেশিনের দুর্ঘটনা হতে পারে, বিল্ডিং থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা, বিদ্যুতের শক লাগতে পারে, ভারী কিছু মাথায় পড়তে পারে, রাসায়নিক শরীরে ঢুকতে পারে, অতিরিক্ত গরমে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। আর সব ঝুঁকি যে সঙ্গে সঙ্গে মানুষকে মেরে ফেলে এমনটা নয়। কিছু কিছু ঝুঁকি ধীরে ধীরে শরীরের ক্ষতি করে। বছরের পর বছর ধুলো, ধোঁয়া বা রাসায়নিকের মধ্যে কাজ করলে পরবর্তীতে গুরুতর রোগ হতে পারে। একটা বড় দুর্ঘটনা খবরের শিরোনাম হয়, কিন্তু বছরের পর বছর ধরে কাজ করার কারণে তৈরি হওয়া রোগ সেটা অনেক সময় খবরই হয় না। এবার আসি এমন কিছু রোগের কথায় যেগুলো সবসময় কোনো ওয়ার্নিং না দিয়েই আসে। হার্টের সমস্যা, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ক্যান্সার, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ, স্ট্রোক। অনেক সময় এগুলো খুব একটা বোঝাই যায় না। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো বড় ঘটনা ঘটেনি, একজন মানুষ স্বাভাবিক জীবন কাটাচ্ছেন, তারপরও মধ্য বয়সে গিয়ে জানতে পারলেন শরীরের ভেতর অনেক দিন ধরে সমস্যা তৈরি হচ্ছিল। কোলেস্টেরল বাড়তে পারে, একজন ধূমপায়ী বহু বছর নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে করতে পারেন, তারপর একদিন শরীর তার হিসেব চাইতে পারে। হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেলিওর, ক্যান্সার। এই কারণেই মধ্য বয়স একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ অনেক বছরের জীবনযাপনের ফল এই সময়ে সামনে আসতে শুরু করতে পারে। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে টেকনোলজি আমাদের জীবন অনেক সহজ করেছে, কিন্তু আমাদের শরীর সারাদিন চেয়ারে বসে থাকার জন্য তৈরি হয়নি। আমরা বেশি প্রসেসড খাবার খাই, কম হাঁটি, কম ঘুমাই, বেশি স্ট্রেস নিই, ঘন্টার পর ঘন্টা স্ক্রিন দেখি। অনেকে ধূমপান করে, অনেকে অ্যালকোহল খান, অনেকে ঠিকমতো ওয়ার্কআউট করেন না, আবার কেউ কেউ প্রচুর জিম করেন, কিন্তু ঘুম, খাবার আর বিশ্রামকে গুরুত্ব দেন না।
আর অনেক মানুষ 20 থেকে 25 বছর বয়সে ভাবেন এখন তো কিছু হবে না, হয়তো সত্যিই কিছু হবে না, কিন্তু শরীর সব কিছুর হিসাব রাখে। প্রতিটা সিগারেট, প্রতিটা রাত জাগা, বছরের পর বছর কম নড়াচড়া করা, অস্বাস্থ্যকর খাবার, দীর্ঘদিনের স্ট্রেস, সব কিছু একসঙ্গে জমতে থাকে। বুঝতে পারছেন আমাদের জীবন কতটা অনিশ্চিত? সে আপনার জন্য হতে পারে, বা সরকারের জন্য, বা অন্যের কারণে। মধ্য বয়সে পৌঁছানোর আগেই একজন সাধারণ ভারতীয় কত রকম কারণে মারা যেতে পারেন, এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। কারণ জীবন একটা চেকলিস্ট নয়। এর মানে এই নয় যে ভারতের প্রত্যেক মানুষ প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এর মানে হলো অনেক সাধারণ মানুষের জীবনে একসঙ্গে অনেকগুলো ঝুঁকি রয়েছে। সকালে ঘুম থেকে উঠলেন, দূষিত বাতাসে শ্বাস নিলেন, জলের গুণমান না জেনেই জল খেলেন, খাবার খেলেন কিন্তু সেটা কিভাবে তৈরি হয়েছে জানেন না, ট্রাফিকের মধ্যে দিয়ে কাজে গেলেন, 8-10 ঘন্টা কাজ করলেন, স্ট্রেস নিলেন, কম ঘুমালেন, হয়তো ধূমপান করলেন, হয়তো ঠিকমতো ব্যায়াম করলেন না। আর যদি সত্যিই কোনো বড় সমস্যা হয় তাহলে হাসপাতালে পৌঁছানো, সময় মতো চিকিৎসা পাওয়া আর সেই চিকিৎসার খরচ বহন করা, সব কিছুই নতুন একটা লড়াই হয়ে যেতে পারে। আমি ভয় দেখানোর জন্য ভিডিওটা করছি না। সত্যিটা হলো এই সব কিছুর মানে এই নয় যে আমরা সবাই বিপদের মধ্যে আছি এবং যে কোনো মুহূর্তে মারা যাব, তা নয়। কিন্তু ঝুঁকিগুলো রিয়েল, কারণ সব সমস্যার দায় একজন মানুষের নয়। একজন মানুষ নিজের শহরের বাতাস পরিষ্কার করতে পারবে না, কিন্তু স্মোকিং বন্ধ করতে পারে। একজন মানুষ গোটা দেশের রাস্তা বদলাতে পারে না, কিন্তু নিজে হেলমেট পরতে পারে। বেপরোয়া গাড়ি না চালাতে পারেন। একজন মানুষ হাসপাতালের সিস্টেম বদলাতে পারবে না, কিন্তু শরীরে অস্বাভাবিক কিছু হলে সেটা উপেক্ষা না করে ডাক্তার দেখাতে পারেন, ইন্স্যুরেন্স করাতে পারেন। আবার সরকারও মানুষের প্রত্যেকটা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু নিরাপদ রাস্তা, পরিষ্কার জল, ফ্রেশ এয়ার, ভালো হাসপাতাল, নিরাপদ কর্মক্ষেত্র এগুলো প্রোভাইড করতে পারে। এগুলো বেসিক ফান্ডামেন্টাল রাইটস। তাহলে আপনিও কি আপনার পরিবারকে ফিনান্সিয়ালি প্রোটেক্ট করতে চান? তাহলে ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন, বিভিন্ন প্ল্যান কম্পেয়ার করুন আর সঠিক হেলথ ও টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানে 15 to 25% পর্যন্ত অনলাইন ডিসকাউন্ট পান।